সম্প্রতি বাংলাদেশের জাতীয় সঙ্গীত পরিবর্তন হবে কি হবে না এই ব্যাপারটা নিয়ে একটা বিতর্ক শুরু হয়েছে এবং একটা বড় অংশের মানুষ তারা বলছেন যে রবীন্দ্রনাথ যেই জাতীয় সঙ্গীতটা লিখে গিয়েছেন আমাদের জন্য, মানে যে গানটা লিখে গিয়েছেন সেই আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, এটাকে পরিবর্তন করতে হবে। তারা এই পরিবর্তনের পেছনে বেশ কিছু যুক্তি উপস্থাপন করছেন। তারা বলছেন যে এইটা যেই প্রেক্ষাপটে রচিত সেই প্রেক্ষাপটটা বর্তমান স্বাধীন বাংলাদেশের অস্তিত্বের সাথে বা ফিলোসফির সাথে অনেকটাই হচ্ছে ব্যামিল রয়েছে এবং এই জাতীয় সঙ্গীতটার ধরনটা ঠিক এইরকম যেটা শুনলে আসলে মানুষের ভিতরে মোটিভেশন কাজ করে না, একটা অংশের মানুষের ভিতরে হয়তো বা ঘুম চলে আসতে পারে। সো এটাকে চেঞ্জ করতে হবে, এটা হচ্ছে একটা অংশের মানুষ। আবার কিছু এক্সট্রিমিস্ট মানুষজন এটাও বলছেন যে ভিনদেশি একজন মানুষের গানকে কেন হচ্ছে আমরা জাতীয় সঙ্গীত বানাবো ইত্যাদি ইত্যাদি। আবার আরেকটা পক্ষ বলছেন না, একটা লম্বা সময় যাবত এই গানটা আমাদের জাতীয় সঙ্গীত, এটা আমাদের রক্তের সাথে মিশে গেছে, আবেগের সাথে মিশে গেছে, অনুভূতির সাথে মিশে গেছে, সো এটাকে চেঞ্জ করার কোনো দরকার নাই। এই ধরনের চিন্তাভাবনা একেবারেই অমূলক। এখন আপনার কাছে কি মনে হয় যে এই সময়ে এসে বাংলাদেশের জাতীয় সঙ্গীতটাকে চেঞ্জ করা উচিত? যদি আপনার কাছে মনে হয় হ্যাঁ চেঞ্জ করা উচিত, তাহলে আসলে আপনি কোন গানটাকে এই জাতীয় সঙ্গীত হিসেবে মানে সাজেস্ট করবেন সেটা আপনি একটু কমেন্টে জানাতে থাকেন। তার আগে আপনাদের সাথে আমি একটু শেয়ার করি যে ঠিক কোন প্রেক্ষাপটে রবীন্দ্রনাথ আমার সোনার বাংলা এই গানটি লিখেছিলেন। এই প্রেক্ষাপটটা নিয়ে অনেকের ভিতরে কনফিউশন আছে। আমি ভাবতাম যে এটা হয়তো সবাই জানে, কিন্তু অনেক জায়গাতে দেখলাম অনেকে এটাকে ভুলভাবে ব্যাখ্যা করছেন। তো আমি সেই প্রেক্ষাপটটা আপনাদেরকে একটু বুঝাই দেই, তারপরে আপনারাই বুঝবেন যে সিদ্ধান্ত আসলে কি হওয়া দরকার। তো দেখেন, যদি আমি এই গানের প্রেক্ষাপট নিয়ে কথা বলি তাহলে আমাদের একটু পেছনে ফিরে যেতে হবে। আমরা জানি যে 1757 সাল থেকেই আমাদের এই পুরো ভারতীয় উপমহাদেশ, বিশেষ করে আমাদের বাংলা অঞ্চল থেকে শুরু করে ব্রিটিশরা এই অঞ্চলটার দখল নিয়ে নেয় এবং তারপর থেকে আমরা ব্রিটিশ শাসনের অধীনে যাই এবং প্রথম 100 বছর ছিলাম আমরা কোম্পানি শাসনে, মানে ব্রিটিশদের যে কোম্পানিটা আমাদের এখানে বিজনেস করতে এসেছিল আমরা তাদের অধীনে ছিলাম এবং তাদের অধীনে নানান ধরনের নির্যাতনের শিকার হয়েছি এবং নির্যাতনের পরবর্তীতে আমরা আন্দোলন করেছি। তারপর আমরা 1857 সালে সরাসরি ব্রিটিশ শাসনের অধীনে চলে যাই এবং ব্রিটিশ শাসনের অধীনে যাওয়ার পর বেশ কয়েকটা পজিটিভ ঘটনা ঘটে। এখানে শিক্ষা প্রতিষ্ঠান স্থাপিত হয়, হাসপাতাল স্থাপিত হয়, বিভিন্ন সংগঠন গড়ে ওঠে যেগুলোর উপর ভিত্তি করে মানুষজনের সচেতনতা বাড়তে থাকে এবং এই সচেতন মানুষজন ধীরে ধীরে ব্রিটিশ সরকারের কাছে তাদের অধিকার চাইতে থাকে। এবং এই ঘটনার মধ্যেই 1885 সালে একটা রাজনৈতিক দলের জন্ম হয় যার নাম সর্বভারতীয় মানে কংগ্রেস। এই কংগ্রেস রাজনৈতিক দলটার বেশিরভাগ সময় নেতৃত্ব স্থানীয় জায়গায় ভারতীয় হিন্দুরা ছিলেন এবং তারা বিভিন্ন দাবি দেওয়া ব্রিটিশ সরকারের কাছে উপস্থাপন করতেন এবং ধীরে ধীরে মুসলিম সমাজের ভিতরেও সচেতনতা গড়ে উঠতেছিল। সৈয়দ আমির আলী, সলিমুল্লাহ খান ইত্যাদি বিভিন্ন মানুষ মুসলিম সমাজকে সচেতন করে দাবি দেওয়ার পক্ষে সোচ্চার করে তুলতেছিলেন। তখন ব্রিটিশ সরকার চিন্তা করে দেখলো যে এত বড় ভারতীয় অঞ্চল, এখানে প্রচুর পরিমাণে মানুষ বসবাস করে, এখানে হিন্দু মুসলিম সবাই মিলে সম্মিলিতভাবে যদি আমাদের বিরুদ্ধে কোনো সংগ্রাম শুরু করে বা বিপ্লব শুরু করে আমরা তো এটাকে ঠেকাইতে পারবো না। সো কী করতে হবে, এই মানুষগুলোর ভেতরেই বিভাজন করে দিতে হবে যাতে তারা নিজেরাই মারামারি করে আমাদের বিপক্ষে কোনো ধরনের সম্মিলিত প্রটেস্ট না করতে পারে, যেটাকে আসলে থিওরিটিক্যাল ভাষায় বলা হয় ডিভাইড অ্যান্ড রুল, মানে তাদেরকে তুমি ডিভাইড করে দাও এবং তাদেরকে তুমি শাসন করতে শুরু করো। তো এটা ছিল তাদের ভেতরের চিন্তা এবং তারা উপরে এই বাংলার মানুষকে বা এই অঞ্চলের মানুষকে বোঝাতে থাকলো যে বাংলা যে প্রদেশটা আছে এই প্রদেশটা অনেক বড়, এত বড় প্রদেশ আসলে একজন মানুষের পক্ষে শাসন করা সম্ভব না, সুতরাং এই প্রদেশটাকে ভাগ করতে হবে। মানে 1905 সালের বঙ্গভঙ্গের কথা আমি বলছি। 1905 সালে ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় যে বাংলা প্রদেশটাকে তারা দুই ভাগে ভাগ করে ফেলবে এবং ভাগ করে একটা অংশের রাজধানী বানাবে ঢাকা, আরেকটা অংশের রাজধানী থাকবে কলকাতা এবং এই দুইটা জায়গায় দুইটা প্রদেশ গড়ে উঠবে। তো এই চিন্তা থেকে তারা প্রথমেই এই ঢাকা কেন্দ্রিক যে সমস্ত মানুষজন ছিল যারা বেশিরভাগই ছিল হচ্ছে মুসলিম, এই মুসলিম নেতাদেরকে ডেকে নিয়ে বোঝায় যে দীর্ঘদিন যাবত তো কলকাতা আসলে রাজধানী এবং কলকাতা হচ্ছে অনেক উন্নত হয়ে গেছে, তোমাদের এই ঢাকা অঞ্চল থেকে যে কোনো প্রশাসনিক কাজের জন্য কলকাতায় যেতে হয়, অনেক কষ্ট হয়ে যায় এবং আমাদের পক্ষেও আসলে এই দুইটা জায়গা শাসন করা কষ্টের হয়ে গেছে। সো ঢাকাকে যদি নতুন রাজধানী বানিয়ে একটা নতুন প্রদেশ গড়ে দেই তাহলে কিন্তু তোমাদের জন্য সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, যেমন এখানে কোর্ট কাছারি গড়ে উঠবে, স্কুল কলেজ, তারপরে হচ্ছে হসপিটাল ইত্যাদি গড়ে উঠবে। সো তোমাদের জন্য অনেক সুবিধা তৈরি হবে এবং যেই সমস্ত তোমাদের এই অঞ্চলের জমিদারি ছিল হচ্ছে কলকাতা কেন্দ্রিক মানুষের, ওই জমিদারিগুলো হচ্ছে তোমরা পেয়ে যাবা। সো এই কথাবার্তা শুনে ঢাকা কেন্দ্রিক মুসলিমরা বুঝতে পারলো যে হ্যাঁ আসলেই তো যদি ঢাকাকে রাজধানী করা হয় আমাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পাবে, আমরা হচ্ছে অনেক দিক থেকে এগিয়ে যাব, আমাদের উন্নতি হবে। সো তারা ব্রিটিশদের এই বাংলাটাকে ভাগ করার সিদ্ধান্ত এটাকে স্বাগত জানায়। কিন্তু বিপরীত পক্ষে কলকাতায় যারা বসবাস করতেন, যেখানকার হচ্ছে একটা বড় সংখ্যক মানুষ ছিলেন
জমিদার শ্রেণীর হিন্দু সমাজ, তাদের জমিদারি কিন্তু শুধুমাত্র কলকাতায় ছিল না, বরং আমাদের ঢাকা কেন্দ্রিক বাংলা অঞ্চলেও তাদের জমিদারি ছিল। সো তারা এটাকে ভালোভাবে নিলেন না, তারা এটাকে নেতিবাচকভাবে নিলেন। তারা চিন্তা করে দেখলেন যদি ঢাকাকে রাজধানী করা হয় তাহলে ঢাকাও কলকাতার সমপরিমাণ মর্যাদা নিয়ে গড়ে উঠতে থাকবে, এবং আমাদের যে সমস্ত জমিদারি ঢাকা কেন্দ্রিক বাংলা অঞ্চলে আছে সেই জমিদারিগুলো আমরা হারিয়ে ফেলব। এবং অনেক উকিলরা চিন্তা করে দেখলেন যে আমাদের যে কাস্টমার তারা তো ঢাকা অঞ্চল থেকে এখানে আসে, এই কাস্টমারগুলো কমে যাবে। সব কিছু মিলিয়ে নানান ধরনের চিন্তা ভাবনা করে কলকাতা কেন্দ্রিক সমাজটা তারা এই বঙ্গভঙ্গের বিরোধিতা করতে থাকলো, এবং বিরোধিতাটা নর্মাল কোনো বিরোধিতা না, একেবারে প্রবলভাবেই তারা বিরোধিতা করতে শুরু করে। এবং এই বিরোধিতাটা হচ্ছে মানে বিভিন্ন ফর্মে তারা করতে থাকে। প্রথম দিকে ব্রিটিশ সরকার চিন্তা করে দেখলো যে বাঙালি মানুষজন আর কতই বিরোধিতা করতে পারবে, হয়তো কয়েকদিন কথাবার্তা বলবে তারপর হচ্ছে চুপ হয়ে যাবে, কিন্তু না, বিরোধিতাটা হচ্ছে অন্য লেভেলে চলে যায়। গোপন বিভিন্ন সংস্থার মাধ্যমে, বিভিন্ন সংগঠনের মাধ্যমে এইটা সশস্ত্র রূপ ধারণ করে, এবং বিশেষ করে বিভিন্ন জমিদাররা এখানে ফান্ডিং করতে থাকে বিরোধিতাটা যাতে হচ্ছে চরম লেভেলে পৌঁছায় যায়। বিভিন্ন জায়গায় সভা, সেমিনার, আলোচনা ইত্যাদি হইতে থাকে। এবং এই সময় একটু খেয়াল করেন, একটু আগে কি বলছি যে এই বঙ্গভঙ্গের বিরোধিতা মূলত কে করেছিল? জমিদার শ্রেণীর মানুষজনরা করেছিল। এবং রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু তাদের যে বংশগতভাবে তারা জমিদার ছিলেন, তার বাবা দাদা সব জমিদার ছিলেন, এবং সে নিজেও একজন জমিদার ছিলেন। আমরা জানি যে আমাদের কুষ্টিয়াতে একটা কুঠি বাড়ি আছে যেখানে রবীন্দ্রনাথ এসে থাকতেন, থেকে ওই অঞ্চলের জমিদারির দেখাশোনা করতেন। আমাদের সিরাজগঞ্জে আরেকটা কুঠি বাড়ি আছে, সেখানেও তিনি এসে থাকতেন, থেকে এই অঞ্চলের জমিদারি দেখাশোনা করতেন। তার মানে এই জমিদার রবীন্দ্রনাথ ঠাকুর তিনিও কিন্তু এই বঙ্গভঙ্গের বিরোধিতা করলেন। তিনি বললেন যে না, বাংলাকে ভাগ করা যাবে না। এখন তারা তো আর কথায় কথা বলতে পারে না যে আমরা জমিদারি হারাই ফেলবো, এই জন্য এটা না করতেছি। তারা বারবার শুধু এটাই বলতেছে যে বঙ্গমাতার অঙ্গচ্ছেদ করা যাবে না, এবং এই জন্য বিভিন্ন ফর্মে তারা প্রতিবাদ করে। রবীন্দ্রনাথ ঠাকুর বিশেষ করে রাখি বন্ধন যে অনুষ্ঠানটা, এইটা রবীন্দ্রনাথ নিজেই চালু করেন এই বঙ্গভঙ্গের প্রতিরোধের জায়গা থেকে, এবং মানুষজনের ভেতরে এই প্রতিরোধটা জাগিয়ে তোলার জন্য বা বাংলার প্রতি মমত্ববোধ জাগিয়ে তোলার জন্য তখন তিনি একটা গান রচনা করেন। আর সেই গানটি হচ্ছে আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি, যেটা হচ্ছে বর্তমানে আমাদের জাতীয় সঙ্গীত। তার মানে একটা সেন্স থেকে চিন্তা করলে কিন্তু এটা বলা যায় যে ঢাকা কেন্দ্রিক মানুষের যে ইচ্ছা ছিল, আকাঙ্ক্ষা ছিল যে বঙ্গভঙ্গ হোক, এইটার এগেইনস্টে গিয়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর বঙ্গভঙ্গ ঠেকানোর জন্য এই গানটা রচনা করেছিলেন, যেই গানটার ভিতরে তিনি পুরো বাংলার রূপ, সৌন্দর্য ইত্যাদি ব্যাপারকে তিনি তুলে ধরেছেন, যেই ব্যাপারটা মানুষের ভিতরে একটা আলোড়ন তৈরি করে, এবং কলকাতা কেন্দ্রিক মানুষের ভিতরে এটা আরও প্রবলভাবে জাগিয়ে দেয় যে হ্যাঁ, আমাদের হচ্ছে বঙ্গভঙ্গের বিরুদ্ধে লড়তেই হবে। এরপর বহু কাহিনী আছে, অনেক ধরনের ঘটনা ঘটে, সশস্ত্র আক্রমণ হয়, সব কিছু মিলিয়ে ব্রিটিশ সরকার ব্যাপক চাপে পড়ে যায়, এবং চাপে পড়ে 1911 সালে কিন্তু সেই বঙ্গভঙ্গ বাতিল করতে বাধ্য হয় তারা। তখন আবার ঢাকা কেন্দ্রিক মুসলিমরা অখুশি হয়, তারা বলে যে ব্রিটিশদের যে আপনারা একবার বললেন যে বঙ্গভঙ্গ করে দিবেন, আমরা সুযোগ সুবিধা পাবো, আবার আপনারা হচ্ছে 1911 সালে গিয়ে হচ্ছে এটা না করে দিলেন, ব্যাপকভাবে মনোক্ষুণ্ণ হয়। ঠিক আছে, তো এই জায়গায় দেখেন অনেকেই বলতে পারে যে 1905 সালে তারা তো আসলে বঙ্গভঙ্গ বা বাংলা ভাগটাকে ঠেকানোর জন্যই এই গানটা রচনা করেছিল, কিংবা বাংলার অখণ্ডতার জন্যই কথা বলেছে, এটা তো একটা ভালো দিক। কিন্তু এইটাকে প্রশ্ন করা যায় যখন 1947 সালে আরেকবার একটা প্রেক্ষাপট তৈরি হয়, যখন ভারত পাকিস্তান ভাগ হচ্ছে, তখন এই বাংলাটা ভাগ হবে কি হবে না, এইটা নিয়ে আরেকটা প্রেক্ষাপট যখন তৈরি হয়, তখন কিন্তু ওই কলকাতা কেন্দ্রিক একটা বড় মানে হিন্দু সমাজ তারাই কিন্তু আবার বলেছিল যে বাংলাটা ভাগ করা হোক। আমি ঢালাওভাবে সবার কথা বলছি না, এখানে বিভিন্ন পক্ষ ছিল, এবং এই ব্যাপারটা যদি ভালো করে বুঝতে চান আমার হচ্ছে 2 পর্বের একটা ভিডিও আছে, মানে 2 পর্বের 2টা ভিডিও আছে ইউটিউবেই, যে অভিন্ন বাংলা কেন আলাদাভাবে দেশ হলো না, কেন এটা ভেঙেই গেল 47 সালে, ওইটা দেখে নিলে ব্যাপারটা আপনার একদম ক্লিয়ার হয়ে যাবে। তবে এইটা বলা যায় যে যারা হচ্ছে বাংলাটা ভাগের পক্ষে ছিল 1947 সালে, তারা ছিল মূলত কলকাতার মানুষজন, এবং ঢাকা কেন্দ্রিক অনেক মানুষই কিন্তু চেয়েছিলেন যে বাংলাটা হচ্ছে অবিভক্ত থেকে যাক। তার মানে দেখেন 1905 সালে যদি তারা বলতো যে বাংলাটা অভিন্ন থাকুক, এটা যদি তাদের মমত্ববোধের জায়গা থেকে হয়, তাহলে 1947 সালে কেন তারা আবার মানে কোন জায়গা থেকে এটা ভাগ করার পক্ষে চলে গেলেন, সেটা নিয়ে কিন্তু একটা বিতর্ক থেকেই যায়। তো আশা করি বুঝতে পারছেন যে আসলে কোন প্রেক্ষাপটে ওই আমার সোনার বাংলা গানটি রচিত হয়েছে, এবং সেই জায়গা থেকে পরবর্তী সময়ে এই গানটা যেহেতু হচ্ছে
বেশ জনপ্রিয় হয়ে ওঠে। এবং পরবর্তী সময়ে জহির রায়হান তার একটা সিনেমা জীবন থেকে নেয়া, এই সিনেমাতে হচ্ছে এই গানটা ব্যবহার করেন এবং তখন পুরো বাংলার মানুষের মধ্যে বা বাংলাদেশের মানুষের মধ্যে এইটা একটা আলাদাভাবে আলোড়ন তৈরি করে, যে কারণে 1971 সালে যখন আমরা মুক্তিযুদ্ধের একেবারে দ্বার প্রান্তে, তখন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক ছাত্র সমাজ একের পর এক বিভিন্ন সিদ্ধান্ত নিচ্ছিলেন, যেগুলো একেবারে জাতীয় পর্যায়ের সিদ্ধান্ত। সেখানে তারা স্বাধীনতার ঘোষণাপত্র জারি করা, আমাদের পতাকা কেমন হবে সেগুলো, এবং জাতীয় প্রতীক কেমন হবে, এবং জাতীয় সঙ্গীত কী হবে, সবগুলোই ছাত্রদের কাছ থেকে সিদ্ধান্তগুলো আসে। এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তখন যেহেতু একেবারে অবিসংবাদিত নেতা ছিলেন এই অঞ্চলের মানুষের, তাকে যখন দেখানো হয়, তিনিও কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে আমার সোনার বাংলাকে নেওয়ার ক্ষেত্রে একটু ইতস্তত বোধ করেন যে এটা কি জাতীয় সঙ্গীত বানাইতে হবে। যদিও তারপর আসলে ওই সময় সিচুয়েশনটা ছিল না কি করতে হবে না করতে হবে, তারপর সেটা মেনে নেন এবং তারপর থেকে এটা কিন্তু জাতীয় সঙ্গীত হিসেবে আছে। তো একটা লম্বা সময় এটা জাতীয় সঙ্গীত থাকার কারণে আমাদের এর সাথে একটা মায়া তৈরি হয়ে গেছে, এবং এই গানটা শুনলে সত্যি কথাই আমারও হচ্ছে মাঝে মাঝে লুম দাঁড়িয়ে যায় যখন আমি খুব ফিল করে গানটা শুনতে থাকি। কিন্তু প্রেক্ষাপটটা ছিল কিন্তু একটু অন্যরকম, যেইটার উপরে ভিত্তি করেই অনেকে এর বিরোধিতা করছেন। তো আমি আসলে জাতীয় সঙ্গীতের বিরোধিতাও করছি না, বা এটা থাকবে কি থাকবে না এটা নিয়ে আমার কোনো কনসার্নও নাই, কারণ আমি আসলে একটা দেশের জাতীয় সঙ্গীত কী হবে এইটা নিয়ে বেশি সময় ব্যয় করতে আমি নারাজ। তার চেয়ে বরং হচ্ছে আমি বিভিন্ন সিস্টেম ডেভেলপের পক্ষে আছি এবং সেই ব্যাপারগুলো নিয়ে আমি কথা বলতে চাই। কিন্তু আপনাদের অনেকের মাঝে আমি দেখেছিলাম যে জাতীয় সঙ্গীতের প্রেক্ষাপটটা নিয়ে একটা ধোঁয়াশা আছে, তাই ওই ধোঁয়াশাটা একটু ক্লিয়ার করার জন্য এই কথাগুলো বললাম। আশা করি বুঝতে পেরেছেন যে কোন প্রেক্ষাপটে আমাদের বর্তমান জাতীয় সঙ্গীত রচিত হয়েছিল এবং বর্তমান সময়ের যে বাংলাদেশ সেইটার সাথে এর যেই প্রাসঙ্গিকতা সেইটা আসলে কতটুকু। এবার সিদ্ধান্ত আপনার।